আমার কথা কি শোনা যাচ্ছে? রিফাত? তো এই মডিউল জেরিয়াট্রিক মডিউল আম টোটাল মার্কস হচ্ছে ১০০। হুম? অন্যান্য সাবজেক্ট থেকে একটু ভিন্ন, নম্বর কম। রিটেন শুধুমাত্র ৫০ নম্বরের উপর তোমাদের ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। বাকি ৫০ কে ভাগ করা হয়েছে ২ ভাগে। ওরাল প্র্যাকটিক্যাল হচ্ছে ৩০ আর সেশনাল হচ্ছে ২০। সো তোমাদের ইভালুয়েশনটা এভাবে টোটাল ১০০ নম্বরের উপরে। যদিও আ নম্বর কম কিন্তু তোমাদের আম আ মডিউলের যে কনটেন্ট ভলিউম কিন্তু খুব একটা কম না। মোটামুটি সারা বছরই আমাদের ক্লাস নিতে হয় এটাকে কভার করার জন্য। তো টপিক অনেক বড়। সেখান থেকে আ কিছুটা কনসাইজ করে আমি সাধারণত আ ক্লাস নিয়ে থাকি। তবে আমাদের মডিউলের মধ্যে আমরা এই বিষয়গুলো একেবারেই মানে এক্সক্লুসিভলি আমরা এগুলোকে কভার করব ইনশাআল্লাহ। যেহেতু এখন অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আ কিছুটা আমাদেরকে কম্প্রোমাইজ এ আসতে হবে। বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো। তবে আমি চেষ্টা করব চিন্তা ভাবনা করার নতুন ভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কোনভাবে ছোট, ছোট গ্রুপ করে আম আ অফলাইনে কন্ডাক্ট করা যায় কিনা এটা আসলে ডিপেন্ড করবে ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টের সাথে কথা বলে যদি আ ডিপার্টমেন্ট রাজি হয় সেক্ষেত্রে। যদি প্রয়োজন হয় আমরা ছোট, ছোট করে গ্রুপ করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার চেষ্টা করব। এটা একটা প্ল্যান, জাস্ট একটা প্ল্যান। ভবিষ্যতে এটা বলে দেবে সিচুয়েশন এর উপরে। তো আমার কথা কোনো কারণে বোঝা না গেলে, ক্লিয়ার না হলে আমাকে একটু জানাবা। আর মাঝে, মাঝে তোমরা একটু রেসপন্স করো। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো। ক্লাস অ্যাটেন্ডেন্স কিন্তু খুব লো। তাহলে আমরা আম প্রথমত যেটা করব সেটা হচ্ছে নরমাল এইজিং। তো আমরা তো আসলে ফিজিওথেরাপি জেরিয়াট্রিক যে মডিউল এখানে মূলত আমাদের আমরা আসলে ফিজিওথেরাপি রিলেটেড যে ফিজিক্যাল বা যে মেডিকেল কন্ডিশন গুলো আছে সেগুলো পড়ব। তাই না? তো সেগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমাদের নরমাল এইজিং সম্পর্কেও জানতে হবে। নরমাল এইজিং এর কিছু কম্পোনেন্ট আছে, নরমাল এইজিং এর কিছু ক্যারেক্টারিস্টিকস আছে। সো নরমালটা পড়লেই আমরা অ্যাবনরমাল আম বিষয়টাকে কম্পেয়ার করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ট্রিটমেন্টকে ডিভাইস করতে পারবো। এরপরে আমরা কিছু এইজিং রিলেটেড থিওরি পড়বো। এই থিওরি গুলো অনেক এলাবোরেটেড থিওরি, অনেক ডিটেইলড থিওরি। বাট আমরা কিছু থিওরি পড়বো যেগুলো খুব বেশি পড়বো না। মানে সুপারফিশিয়াল কিছু ধারণা তোমাদের দেয়া হবে যে এইজিং থিওরি। যে এই এইজিং রিলেটেড যে আম আম সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের থিওরি এগুলো আসলে এই থিওরি গুলো এখনো হাইপোথিসিস পর্যায়ে আছে। কোনো কোনো থিওরি এক্সক্লুসিভলি তারা আম দাবি করতে পারে না, ক্লেম করতে পারে না যে দিস ইস দ্য রিজন ফর এইজিং। এইজিং বিষয়টা এখনো খুব আম আ সাসপিশিয়াস। এখনো অনেক এরিয়া এখনো আনএক্সপ্লোরড। এটা খুবই অ্যাক্টিভ এরিয়া, রিসার্চ এর খুবই একটা অ্যাক্টিভ এরিয়া। মানে ক্রমাগত এই নিয়ে অনেক ধরনের গবেষণা কাজ চলছে। মানুষ আসলে সৃষ্টি শুরু থেকেই মানুষের একটা কিউরিওসিটি ছিল। যে আমরা আ বুড়া হচ্ছি, কেন বয়স হচ্ছে, কেন বাড়ছে, আমরা কেন ধীরে, ধীরে বৃদ্ধ হই। আমরা এই যে বৃদ্ধ হওয়ার প্রবণতাটাকে কোনভাবে আ মা মিনিমাইজ করা যায় কিনা, স্টপ করা যায় কিনা। এই ধরনের অনেক ধরনের সায়েন্স ফিকশন ও আমরা দেখেছি। বিভিন্ন আ চলচ্চিত্র নির্মিত হয়েছে সেটাও দেখেছি। হ্যাঁ? তো কিছু থিওরি আছে যেগুলো আম তারা তারা দাবি করে যদিও তারা এক্সক্লুসিভলি দাবি করে না যে এটাই শুধুমাত্র এইজিং এর জন্য রিলেটেড। তবে কিছু কম্বাইন্ড থিওরি আছে যেগুলো কম্বাইন্ডলি হয়তোবা এই এইজিং এর জন্য রেসপন্সিবল। সো সেই থিওরি গুলো আমরা খুব সুপারফিশিয়াল করব এবং ইটস ভেরি ইজি তোমরা বুঝবা আমি সুন্দর করে বুঝায় দিব। জিনিসটা আসলে তেমন কোনো কঠিন কিছু না। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস আছে, ২-৩ টা ক্লাস আছে। দ্য বডি অ্যান্ড ইটস চেঞ্জেস। আম চেঞ্জেস মানে হচ্ছে বয়সের সাথে, সাথে হ্যাঁ? উইথ এইজিং।
বয়সের সাথে সাথে আমরা মেজর যে কিছু সিস্টেম আছে, যেই সিস্টেমগুলোতে আসলে সব সিস্টেমই কিন্তু মেজর। আমাদের বডিলি প্রত্যেকটা সিস্টেমই কিন্তু মেজর সিস্টেম। এখানে কোন সিস্টেমকে ছোট করে দেখার উপায় নেই। কারণ হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের সাথে চেইনের মতো আটকানো। যেকোনো একটা সিস্টেমে যদি কোন ধরনের গোলযোগ হয়, অন্য সিস্টেমেও কি হবে? সেটার প্রভাব পড়বে। ঠিক আছে? ভালো প্রভাব, খারাপ প্রভাব, সবই প্রভাব। কিন্তু আসলে আমরা সেই সিস্টেম গুলোকেই বেশি এখানে নিয়ে এসেছি যেটাতে আসলে সরাসরি আমাদের আম কাজ করার সুযোগ আছে। এর সাথে আমরা যে এরিয়া গুলোতে কাজ করি সেই সেই সিস্টেমের সাথে যে ক্লোজলি লিঙ্কড যে সিস্টেম গুলো আছে, সেই সিস্টেম গুলোকে নিয়ে আমরা স্টাডি করব। এছাড়া আরো সিস্টেম আছে আমাদের শরীরে যেগুলো নিয়ে আমরা আসলে আম আ এই অধ্যায়ে আমরা আসলে আলোচনা করব না। এটা পরবর্তীতে আরো অ্যাডভান্স স্টেজ এ গিয়ে আলোচনা হবে। এখানে মেইন সিস্টেমের মধ্যে আছে যেমন মাসকুলোস্কেলিটাল সিস্টেম, integumentary system, cardiovascular system, lymphatic system, respiratory, nervous, digestive, endocrine and reproductive. এই কয়টা সিস্টেম সম্পর্কে আমরা একটু জানবো। মানে এই সিস্টেম্যাটিক চেঞ্জ উইথ এইজিং এই বিষয়টাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এরপর ইম্পোর্টেন্ট টপিকস হচ্ছে এক্সামিনেশন অফ জেরিয়াট্রিক কেসেস। সো geriatric examination is not completely a little different. যেমন আমরা পেডিয়াট্রিক কে একটা আলাদা স্পেশালিটি মেনে নেই, ঠিক একইভাবে জেরিয়াট্রিক কেসগুলোকে আমরা কিছু বিষয় আছে যেগুলোকে একটু স্পেশালি আমরা আলাদাভাবে এদের অ্যাসেসমেন্ট গুলো করি, আলাদাভাবে প্ল্যান করি, ট্রিটমেন্ট সেভাবে তৈরি করি। ঠিক আছে? সো আমরা আসলে জানবো যে কিভাবে জেরিয়াট্রিক গ্রুপ অফ পারসন কে আমরা অ্যাসেসমেন্ট করব সায়েন্টিফিক্যালি। এরপরে চলে যাবো আমরা ইন্ডিভিজুয়াল সিস্টেমেটিক ডিসঅর্ডারে। ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? ম্যাম শোনা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমরা ইন্ডিভিজুয়াল যে সিস্টেম গুলো আছে সেগুলোর ডিসঅর্ডার গুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা ডিসঅর্ডার গুলোর যে এটিওজেনেসিস, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো দেখবো। এরপরে আমরা মূলত এর মধ্যে অবশ্যই আসবে যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এটার জন্য যা জানার দরকার যতটুকু অলরেডি এই ডিজিজ কন্ডিশন গুলো তোমরা পড়ে এসছো বিভিন্ন সাবজেক্টে। সো আসলে ডিজিজ কন্ডিশন থাকবে কিছু। এর সাথে রিলেটেড মূলত যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আসলে এই জেরিয়াট্রিক কেস গুলোকে মাথায় রেখে বয়স্কদের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে আমাদের ম্যানেজমেন্টটাকে আ আ প্ল্যান করব। ঠিক আছে? যে থেরাপি এবং রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট যেটা সেটাকে আমরা কিভাবে প্ল্যান করব। সো তোমরা কার্ডিওতে কার্ডিওপালমোনারি ডিসঅর্ডার গুলো পড়েছো। আমিও কিছু পড়াবো। কিছু এজ রিলেটেড ডিসঅর্ডার গুলো যেগুলো আমার কাছে মনে হয়েছে তোমাদের গ্যাপ আছে। সেই গ্যাপ গুলোকে পূরণ করার যতটুকু প্রয়াস আ আ মানে যতটুকু চেষ্টা করার দরকার সেটা আমি ইনশাআল্লাহ করব। আম তোমাদেরকে কিন্তু আমার সাথে কি করতে হবে? অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, প্রতিটা ক্লাসে বুঝতে হবে। আমি প্রতি ধরো ৪ টা ৫ টা ক্লাস পরই একটা করে এক্সাম নিব। ঠিক আছে? এবং প্রত্যেকটা এক্সাম ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা এক্সামের নম্বর কিন্তু ফাইনালি এড হবে। ঠিক আছে? ওই ২০ নম্বরের সাথে। তোমাদের যে আম সেশনাল সেশনাল যে একটা নম্বর যাবে ইউনিভার্সিটিতে, এই প্রত্যেকটা আম আ কিউমুলেটিভ যে মার্কস সেটাই কিন্তু যাবে। সো এভরি এক্সাম ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এক্সাম মিস করা যাবে না। ঠিক আছে? সো প্রতি ৪ টা বা ৫ টা ক্লাস পর আমি ওই আগেই জানাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওই সিস্টেমেটিক ডিসঅর্ডার এর মধ্যে যেমন মাসকুলোস্কেলেটাল, কার্ডিও, নিউরোলজিক্যাল, নিউট্রিশনাল, বার্ন ইনজুরি মানে স্কিনে ডিমেনশিয়া আর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এই ডিসঅর্ডার গুলো সম্পর্কে করবো। আরো কিছু বিষয় আছে যেটা আমরা ইন্ডিভিজুয়াল ডিসঅর্ডার না, যে এরিয়া অফ কনসেন্ট্রেশন আছে সেগুলোতে আমরা আলোচনা করব। যেমন এলডারলি ইলনেস অ্যান্ড অ্যাক্সিডেন্ট। হুম? যেমন এল্ডারদের মধ্যে একটা কমন অ্যাক্সিডেন্ট এর নাম বলতে পারবা? কমন টাইপ অফ অ্যাক্সিডেন্ট? ম্যাম পড়ে যাওয়ার সেকেন্ডারি কারণে শরীরের কারণে যে ফ্র্যাকচার হয়ে যায়, এটা তো সরি? সময় ফ্র্যাকচার।
ম্যাম এনজাইটি পেশেন্টরা হচ্ছে ব্যালেন্স রাখতে পারে না, জন্য পড়ে যায়, পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়, স্পেশালি নেক অফ ফ্র্যাকচার। রাইট, ফল ইনজুরি না, ফল ইনজুরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এলডারলিদের জন্য একটা হট টপিক। এই ফল ম্যানেজমেন্ট, ফল ইনজুরি হচ্ছে এটা বিশাল একটা এরিয়া। ইনফ্যাক্ট এই ফল ইনজুরি প্রিভেনশন নিয়ে একেবারে স্পেসিফিক এরিয়া আছে ফিজিওথেরাপিতে। আমরা সেই ফল ইনজুরি, ফল ফল ইনজুরি প্রিভেনশন এগুলো নিয়ে পড়াশোনা করব, এটা নিয়ে স্টাডি করব। যদিও বেশি ডিটেইল না, তোমাদের 50 নম্বরের পরীক্ষার জন্য যতটুকু মডিউলটাকে যতটুকু এলাবোরেট করা দরকার আমি করেছি আর কি। এরপরে কমন মেডিকেশন, যেটা এলডারলিদের ক্ষেত্রে ইউজ হয়, ড্রাগ রিলেটেড কিছু কন্ডিশন যেগুলো অ্যাডভার্স কন্ডিশন আসে এবং সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব সেই সম্পর্কে আমরা জানবো। মেন্টাল হেলথ এন্ড ইলনেস সম্পর্কে আমরা জানবো। মেন্টাল হেলথ এন্ড ইলনেস হচ্ছে বর্তমান বিশ্বে আম, খুব কি বলে এটাকে, খুব ইম্পর্টেন্স দিচ্ছে পুরো হেলথ সেক্টর, মেন্টাল হেলথ এবং ইলনেস। হ্যাঁ, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে মেন্টাল হেলথ ইলনেস এর সাথে ফিজিক্যাল হেলথ এবং ইলনেস ওতপ্রোতভাবে জড়িত। এক সময় যেটা কিনা ইগনোর ছিল, একটা সময় আমরা ট্র্যাডিশনাল মডেলে ট্রিটমেন্ট করতাম। হ্যাঁ, শুধুমাত্র বায়োলজিক্যাল একটা মডেল ছিল ট্রিটমেন্টের। এরকম ট্রিটমেন্টের মডেল আছে কিছু। হ্যাঁ, তো ওই ট্র্যাডিশনালি যেটা হতো, যেটা শুধুমাত্র বায়োলজিক্যাল বা ক্লিনিক্যাল মডেল ছিল, ঠিক আছে, সেখানে শুধুমাত্র একটা রোগী, একজন পেশেন্ট, একজন ডক্টরের কাছে আসতো, সে সিমটম শুনবে, ইনভেস্টিগেশন করবে, তারপর ট্রিটমেন্ট করবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লিনিক্যাল মডেল বা বায়োলজিক্যাল মডেল। কিন্তু বর্তমান বিশ্বে, সারা বিশ্বে এই টোটাল হেলথ সেক্টর, তারা কিন্তু শুধুমাত্র বায়োলজিক্যাল মডেল নিয়ে কাজ করে না, তারা বায়ো সাইকো সোশ্যাল মডেল। এখানে দেখো 3টা কম্পোনেন্ট, বায়ো, সাইকো অ্যান্ড সোশ্যাল। তো বর্তমান বিশ্বে পুরো মানে যতগুলো উন্নত কান্ট্রি, যারা যারা ক্লেম করে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, তারা তাদের মেইন স্ট্রিম হেলথ সিস্টেমের মধ্যে এই বায়ো সাইকো সোশ্যাল মডেল ইনক্লুড করেছে, এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশে এখনো আমরা ট্রেডিশনাল বায়োলজিক্যাল বা ক্লিনিক্যাল মডেলেই ট্রিটমেন্ট করে থাকি। আমার কাছে আমার রোগী, আমি ফিজিওথেরাপিস্ট, আমার কাছে রোগী এসেছে ব্যথা নিয়ে, সো I'm going to treat only the pain aspect of the person. কিন্তু আমি ভুলে যাই যে পেইন এর সংজ্ঞা যখন আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি পেইন তো ফিজিক্যাল একটা চেঞ্জ, কিছু ইমোশনাল ফ্যাক্টর থাকে, তাই না? তোমরা পেইন এর সংজ্ঞা পড়েছো না, মনে আছে? তাহলে জি ম্যাম, পড়েছি। রাইট। সো দেখো, তুমি যদি পেইন ম্যানেজ করতে চাও, তাহলে তুমি শুধুমাত্র ফিজিক্যাল যে ডিসকমফোর্ট আছে সেটাকে তুমি যদি শুধুমাত্র ট্রিট করো, তাহলে তার যে ইমোশনাল যে ডিস্টারবেন্স হয় ডিউ টু পেইন, সেটার কি হবে? এবং সেটা যদি ইগনোরড থাকে, সেই ক্ষেত্রে আউটকাম কি আসবে? হাফ হাফ আসবে বা 1/3 আসবে। ডিপেন্ড করবে যে প্রতিটা পার্সন থেকে পার্সন ভিন্ন। একজন পার্সন অল্প ব্যথায় অধিক কাতর হয়, আবার একজন পার্সন অধিক ব্যথায় অল্প কাতর হয়। সো এই যে সাইকোলজিক্যাল ইমোশনাল ইনভলভমেন্ট, এগুলোকে মাথায় রেখে আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি, সেটা হচ্ছে যে সাইকো বায়ো সাইকো সোশ্যাল। আবার দেখো, এখানে শুধু সাইকোলজিক্যাল না, এখানে একটা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ আছে। সোশ্যাল পয়েন্ট অফ ভিউ কি? একজন পার্সন তো একজন সোসাইটির অন্তর্গত, তাই না? আমরা জানি মানুষ সামাজিক জীব, ঠিক আছে? তো এই পেইনের সাথে তার সামাজিক কিছু বিষয় রিলেটেড থাকে, তাই না? তার আর্থ সামাজিক কিছু বিষয় রিলেটেড থাকে। যেমন একজন পার্সন তোমার কাছে আসলো, সে তার হয়তো বা 10টা সেশন প্রয়োজন। হ্যাঁ, 10টা ফিজিওথেরাপি সেশন প্রয়োজন। তুমি একজন প্রাইভেট চেম্বারে বা তুমি হসপিটালে কাজ করো, সেই হসপিটালের বিল মনে করো প্রত্যেক সেশনের জন্য 2000 টাকা ফর এক্সাম্পল, বা 1000 টাকা। হ্যাঁ, তো দেখা গেল যে 10টা সেশনে তার 10,000 টাকা লাগছে, কিন্তু সে সেটাকে এফোর্ড করতে পারছে না। মোর ওভার তার কিন্তু এই এই ট্রিটমেন্টটা খুব বেশি প্রয়োজন। সো তুমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট তুমি চাইলে এটাকে ইগনোর করতে পারো যে না, ইটস নট মাই বিজনেস, যে আমি তার আর্থসামাজিক বিষয়টা, যেটা সোশিও ইকোনমিক
সিচুয়েশনটাকেও আমি কনসিডার কেন করব? কিন্তু উন্নত বিশ্বে যারা বায়োসাইকো সোশ্যাল মডেল প্র্যাকটিস করে, তারা কি করে? নট নেসেসারি যে নিজের পকেটের পয়সা থেকে তারা ওই রোগীকে সাহায্য করে অথবা ফ্রি ট্রিটমেন্ট করে, বিষয়টা তা না। তারা যেটা করে সেটা হচ্ছে তাদের সিস্টেমের মধ্যে কিছু অথরিটির সাথে তাদের আ কনসার্ন আছে। তারা সেই অথরিটিকে সেই রোগীকে রেফার করে। তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বা আর্থিক বা অন্য কোনোভাবে কারো ট্রান্সপোর্ট সাপোর্ট লাগলে, কারো যদি ডমিসিলিয়ারি সার্ভিস এর প্রয়োজন হয়, বাসায় আ ট্রিটমেন্ট দেয়ার প্রয়োজন হয়। এই বিষয়গুলো যেমন একজন বয়স্ক লোক তার প্রচন্ড ব্যথা সে কিন্তু সেন্টারে আসতে পারছে না। হসপিটালে আসতে পারছে না। সো তাদের ক্ষেত্রে ওই বিষয়গুলো কিন্তু কনসিডার করা মানে হচ্ছে সোশ্যাল না? আম আম সোশ্যাল অ্যাসপেক্ট। সো এই সবকিছুর সমন্বয়ে আমরা যে চিকিৎসা পদ্ধতি প্রণয়ন করব সেটা হচ্ছে বায়োসাইকোসোশিয়াল মডেল। এই মডেল রিচ করতে এখনো বাংলাদেশে অনেক দেরি। আম আর আমরা যারা রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার আমরা চাইলে এই মডেল ইনফেক্ট আমরা করি। করি কিভাবে? যেমন ধরো সিআরপি বা সিআরপির মতো যে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু আ কাইন্ড অফ এই সোশ্যাল মডেল যদিও কমপ্লিট না, ইনকমপ্লিটলি সেটা কিন্তু প্র্যাকটিস করছে। সিআরপি দেখো, তোমরা যদি সিআরপির ইনপেশেন্ট সার্ভিস দিকে যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই মডেলের কিভাবে প্র্যাকটিস হচ্ছে। তো যাই হোক এই বায়োসাইকোসোশ্যাল মডেল নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। এটা অনেক হিউজ এবং এই এরিয়াতে অনেক গবেষণা হচ্ছে, হবে আরো সামনে তোমরা করতে পারবা ইনশাআল্লাহ। তো সো মেন্টাল হেলথ থেকে আসলে এত কথা যে মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। সো আমরা এটা নিয়ে কয়েকটা ডিসঅর্ডার করবো, খুব বেশি না। আসলে আমাদের পড়ারও সুযোগ নাই। তারপর হচ্ছে নিউট্রিশনাল ডিসঅর্ডার, কমন নিউট্রিশনাল যে প্রবলেম গুলো এল্ডারলিদের ক্ষেত্রে আমরা দেখে থাকি সেই ডিসঅর্ডার গুলো নিয়ে একটু আলোচনা করবো। এরপরে এই বছর একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও এটা তোমাদের মডিউলে অন্তর্ভুক্ত না, হয়তোবা খুব সহসাই এই বিষয়টা হয়তোবা চলে আসবে। কিন্তু আসুক আর না আসুক, এটা একটা এক্সট্রা টপিক হিসেবে তোমরা পড়বা। এক্ষেত্রে আমরা কিছু গবেষণা করব। বর্তমান সময়ে আম বর্তমান সময়ে কোভিড অ্যান্ড এইজিং রিলেটেড যে গবেষণাগুলো হচ্ছে, হ্যাঁ? এই গবেষণায় আসলে এখন পর্যন্ত কোনো কনক্লুশন আসে নাই। হ্যাঁ? বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে। অনেক গবেষণা অলরেডি পাবলিশড। বিভিন্ন ভালো, ভালো জার্নাল গুলো আমরা খুঁজে বের করে কয়েকটা জার্নালের বেশ কিছু আর্টিকেল আমরা পড়বো। এটা শুধু আর্টিকেল রিডিং। এখান থেকে আমরা আসলে আমি নিজেও জানি না, হ্যাঁ? ইনফেক্ট আমার নিজের নলেজও নাই। আমি আমি সাথে তোমরা আমরা সবাই মিলে আসলে এক্সপ্লোর করব আম যে বর্তমানে মানে ওই সময়ে আসতে। ধরো এটা আমি একটু পরের দিকে রাখলাম কেন? যে তোমাদের এই মডিউল শেষ করতে আমার টোটাল টার্গেট হচ্ছে আমি ৭ মাসের মধ্যে শেষ করব। হুম? আ বা তারও আগে। সো এই ৬-৭ মাসে যদি কোভিড এর সিচুয়েশন আরো কিছুটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ওই সময়ে যে পরিবর্তনগুলো, ওই সময়ে যে গবেষণাগুলো আছে, সেই গবেষণা থেকে ইম্পোর্টেন্ট কিছু গবেষণা নিয়ে আবার ফার্দার গবেষণা করব। মানে আমরা এই গবেষণাগুলো নিয়ে আবার গবেষণা করব। আমাদের মতো খুব সিম্পলি। আমরা পড়ে ওখান থেকে বোঝার চেষ্টা করব যে বর্তমান বিশ্বে এল্ডারলিদের এই কোভিড নিয়ে তাদের সিচুয়েশন কি। ঠিক আছে? তাহলে এখন এই বিষয়টা আমরা একসাথে এক্সপ্লোর করব। আম ফাইনালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে জানবো। এখানে মূলত এক্সারসাইজ বিভিন্ন কন্ডিশনের জন্য কিভাবে এক্সারসাইজ আলাদাভাবে আমরা আহ কাজ করব। এরপরে তোমাদের প্র্যাকটিক্যালি যেটা এটা তো আসলে মডিউল তো ডেভেলপ করা আগে। সো এখানে প্র্যাকটিক্যালি আমরা যেটা আগে করতাম, এবারও ইনশাআল্লাহ করব যদি সম্ভব হয় আমরা ছোট গ্রুপে। আমরা প্র্যাকটিক্যাল করব হচ্ছে এক্সামিনেশন। হ্যাঁ? পেশেন্টের জেরিয়াট্রিক কেসকে আমরা কিভাবে এক্সামিন করব। এছাড়া ভ্যারিয়াস যে ফিজিওথেরাপি মডালিটিস অফ ট্রিটমেন্ট, এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন সেগুলো আমরা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা। এটা আসলে একটা অবজেক্টিভ, আমি একটা মডিউল অবজেক্টিভ সেট করেছি। যে এই মডিউল কমপ্লিটের পরে আমি ইউজুয়ালি যেটা করি যে স্টুডেন্টের ইভালুয়েশন, স্টুডেন্টদের সাথে র‍্যান্ডম ৪টা ৫টা স্টুডেন্টের সাথে কথা বলা এবং আমার নিজের স্যাটিসফ্যাকশন। এই ৩ টাকে
কম্বাইন করে আমি আসলে প্রত্যেকটা মডিউল শেষে একটা নিজে সেলফ ইভালুয়েশন করি যে আসলে আমি যে অবজেক্টিভ গুলো সেট করেছিলাম সেই অবজেক্টিভ গুলো ফিল হয়েছে কিনা। এখানে মোটামুটি ৫ টা অবজেক্টিভ আছে। তোমরা একটু পড়ে নিও। এটা পড়লেই বুঝতে পারবা। এর মধ্যে একটা অবজেক্টিভ আমার মনে হয়েছে এই বছর হয়তোবা আমি জানি না। এখানে তো আসলে অবজেক্টিভ সেট করা অনেকটা কমিটমেন্ট এর মতো। আমার কাছে এট লিস্ট। আমি যখন অবজেক্টিভ সেট করি ইটস আ কমিটমেন্ট। স্পেশালি আমি যখন কোন অবজেক্টিভ ডিক্লেয়ার করি। যেমন আমি একটা অবজেক্টিভ তৈরি করলাম। তোমরা সামনে এই যে অবজেক্টিভ তৈরি করবা তোমাদের রিসার্চের। তোমরা যখন একটা প্রজেক্ট করবা, থিসিস প্রজেক্ট করবা, তখন ১ম এ তোমাকে কি করতে হবে? একটা অবজেক্টিভ সেট করতে হবে। তুমি যদি অবজেক্টিভ সেট না করো, তুমি কিন্তু মিসগাইডেড হবা। সো তোমাকে প্রত্যেকটা রিসার্চ এক্টিভিটিস তোমাকে ওই অবজেক্টিভ ধরে আগাতে হবে। এবং ওই তোমার স্টাডি শেষে তুমি নিজেকে ইভালুয়েট করবা, তোমার স্টাডিকে ইভালুয়েট করবা নিজে আগে। যে আমি যে অবজেক্টিভ গুলো সেট করেছিলাম সেগুলোর ধারে কাছে দিয়ে আমি আছি নাকি অনেক দূরে চলে গেছি। হ্যাঁ? এই জিনিসগুলোকে কিন্তু মানে ইভালুয়েশন করতে হবে। সো এই অবজেক্টিভ এর মধ্যে একটা অবজেক্টিভ আমার মনে হচ্ছে এই বছর I don't know হয়তোবা কতটুকু accomplish করতে পারবো। therefore আমি আসলে এখানে একটা কোয়েশ্চেন মার্কস দিয়ে রেখেছি। বাট আমি আশাবাদী এর মধ্যে ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এই অবজেক্টিভটা নিয়েও কাজ করব। এখানে মূলত অবজেক্টিভে হচ্ছে স্টুডেন্টরা ডিফারেন্ট জেরিয়াট্রিক কন্ডিশনে নলেজ তারা গেইন করবে, থিওরিটিক্যাল নলেজ। এর সাথে তারা আম প্র্যাকটিক্যাল সেগমেন্টের নলেজ, প্র্যাকটিক্যাল নলেজও তারা গেইন করবে। সাথে কিছু হ্যান্ড অন স্কিল যেটাতে আমি মানে কোয়েশ্চেন মার্কস রেখেছি। হ্যান্ড অন স্কিল ইমপ্রুভ করার জন্য আসলেই তোমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল ক্লাস করতে হবে। সো এই বিষয়টা কোনো কনফিউজিং। এরপরে হচ্ছে স্টুডেন্টদের আসলে ইমপ্রুভ করবে সেই স্কিল। সে সহজে ১ টা ২ টা কন্ডিশন, কমন কিছু কন্ডিশন এট লিস্ট ৪ টা ৫ টা ৬ টা ১০ টা এটা ডিপেন্ড করবে আসলে স্টুডেন্ট কতটা মডিউলের প্রতি কতটা যত্নশীল সেটার উপর ডিপেন্ড করে নির্ভর করবে সে তার ডায়াগনোসিস স্কিল এবং রেকর্ড কিপিং স্কিলটা ইমপ্রুভ করবে। যে আসলে রেকর্ড কিপিং কিন্তু একটা স্পেশাল স্কিল। সো ওইটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে তারা আম আ মডিউল শেষে তারা নিজেদেরকে প্রফেশনাল এক্সামিনেশন এর জন্য কি করবে? নিজেদেরকে প্রিপেয়ার করবে। ইন দ্য মিন টাইম আমরা ইনশাআল্লাহ ভেতরে যে আমরা যে আমাদের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট সেটা ক্লিয়ার করব। যখন ইন্টারনাল অ্যাসেসমেন্ট ক্লিয়ার হবে তখন স্টুডেন্টরা তারা কনফিডেন্ট হবে ইনশাআল্লাহ। তারা ফাইনাল পরীক্ষা আম ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে। সো এইটা আমার খুব শর্ট অবজেক্টিভ এবং আমি জানি এটা আমার 100% ইউজুয়ালি পূরণ হয়। কিন্তু এই বছর শুধুমাত্র প্র্যাকটিক্যাল পোরশন বাদে বাদবাকি সব বিষয়টাকে আমি 100% ই ধরে নিব ইনশাআল্লাহ। আচ্ছা তোমাদের অ্যাসেসমেন্ট হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়, অন্যান্য সাবজেক্টে যেভাবে হয়। এখানে যেমন রিটেন এক্সাম হবে, ওরাল এক্সামিনেশন হবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে ইনশাআল্লাহ। অ্যাসাইনমেন্ট থাকতে পারে। অ্যাসাইনমেন্ট বলতে যে তোমরা যে গদ বাঁধা যে অ্যাসাইনমেন্ট গুলো করো বিষয়গুলো তা না। দেখা গেল ছোট্ট একটা টাস্ক দিলাম গ্রুপে। সেটা তোমরা করে আমাকে সাবমিট করলা। এই ধরনের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? সেটা এরকম কোনো গদ বাঁধা এমন না যে এত ওয়ার্ডে লিখে জমা দিতে হবে। বিষয়গুলো সেরকম না। ঠিক আছে? এর মধ্যে প্রেজেন্টেশনও থাকতে পারে। এছাড়া আমি কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি। নট নেসেসারি আমি সবগুলো অ আ প্রসিডিউরই এপ্লাই করব। তবে সম্ভাব্য এই প্রসিডিউর এর মধ্যে তোমরা আরেকটা জিনিস এড করে নিতে পারো প্রেজেন্টেশন। তো আমি এড করতে ভুলে গেছি। আচ্ছা আমি এড করে দিচ্ছি পরে। প্রেজেন্টেশন স্টুডেন্ট হয়তো বিভিন্ন সময় আমি ছোট গ্রুপ করে তোমাদেরকে গ্রুপ প্রেজেন্টেশন দিতে পারি। যে একটা টপিক আমি পড়াই দিলাম। এরপরে তোমরা সেই টপিককে আরেকটু ইলাবোরেট করে তোমরা প্রেজেন্টেশন করবা। সো এই কয়েকটা মোডে আমি আসলে তোমাদেরকে অ্যাসেসমেন্ট করব। নট নেসেসারি সবগুলো মোড থাকবে। এর মধ্যে ২ টা ৩ টা অল্টারনেটিভলি। এতটুকু কি বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? না ম্যাম। আচ্ছা। তাহলে আজকে আমি জাস্ট একটা ছোট্ট গ্লিম্পস সাবজেক্ট রিলেটেড কিছু কথাবার্তা মানে কিছুটা আলোচনা করব। খুব বেশি না। ২ টা স্লাইড আছে। ৩ টা ৪ টা স্লাইড। ঠিক আছে? খুব বেশি না, অল্প কিছু। ১ম দিনই যদি এত কথা বলি তোমাদের বিরক্ত লাগবে, হ্যাঁ? আর অনলাইন ক্লাসগুলো এত একমুখী আম যেগুলো আসলে আমি পার্সোনালি তো এনজয় করিই না। তোমাদের চেহারাই দেখি না। আ সো ইস ইট পসিবল তোমাদের জন্য কি আসলে আম আম ঠিক আছে এটা পরে আমরা দেখব। আম
তো দেখে নেই আসলে আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টের বেসিক কিছু তথ্য। জেরিয়াট্রিক একটা স্পেশাল টার্ম। তোমরা এর আগে এই টার্মটা শুনেছো? জি ম্যাম, শুনেছি। কোথায় শুনেছো? ম্যাম সাইকোলজিতে শুনেছি। সাইকোলজিতে। রাইট। তো মোটামুটি জেরিয়াট্রিক সম্পর্কে একটু ধারণা আছে সোফার আমার আমার ধারণা। তো জেরিয়াট্রিক আসলে স্পেশাল এরিয়া অফ হেলথ সিস্টেম। এবং মূলত এই স্পেশাল এরিয়া আসলে কোন গ্রুপ অফ পপুলেশনকে রিপ্রেজেন্ট করে বলো তো? এলডারলি যারা আছে এলডারলি যারা, রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। So geriatric, it's a term, specially term, which used to describe the health care of elderly. So it's exclusively the area for elderly. ঠিক আছে? যেমন পেডিয়াট্রিক আমরা দেখেছি যেটা কিনা তারা হেলথ কেয়ার অফ চিলড্রেন কনসিডার করে, ঠিক একইভাবে জেরিয়াট্রিকও একটা এরিয়া যেটা মূলত হেলথ কেয়ার অফ এলডারলি কেই এমফাসাইজ করে। এবং এটা অবশ্যই একটা স্পেশাল ব্রাঞ্চ অফ মেডিসিন যেখানে কিনা রিহ্যাবিলিটেশন এন্ড ফিজিক্যাল থেরাপি অফ এলডারলি কে স্টাডি করা হয়। খেয়াল করো, রিহ্যাবিলিটেশন এন্ড ফিজিক্যাল থেরাপি। যদিও ফিজিক্যাল থেরাপি রিহ্যাবিলিটেশনের একটা পার্ট, কিন্তু এখানে মূলত আলাদাভাবে আমি লিখেছি এই কারণে যে রিহ্যাবিলিটেশনে তো আসলে আরো অন্যান্য প্রফেশনাল আছে, সাথে এই ফিজিক্যাল থেরাপি একটা আলাদা এরিয়া আছে, এই জেরিয়াট্রিক, হ্যাঁ, এটাকে আমরা বলি জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি। সো এখানে আসলে দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন। সো জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন হচ্ছে একটা পার্ট, মেডিসিনের একটা স্পেশাল পার্ট, যেখানে আলাদাভাবে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিও একটা অংশ, মানে ওইটার একটা পার্ট, এবং আলাদাভাবে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপির একটা মানে এই এই মেডিসিনের একটা উইং আছে, যেখানে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি হিসেবে সেই উইংটা পরিচিত, যেখানে শুধুমাত্র ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপি রিলেটেড যে ইস্যুগুলো সেগুলো কনসিডার করা হয়। আচ্ছা, তো এটা মূলত 5টা কোর এরিয়াকে কভার করে, ঠিক আছে? 5টা কোর এরিয়ার মধ্যে আছে যেমন নরমাল এজিং রিলেটেড কিছু কন্ডিশন আছে যেগুলো আসলে খুব বেশি হার্মফুল না, খুব বেশি লাইফ থ্রেটেনিং না, নরমাল এজিং রিলেটেড। নরমাল এজিং সবসময় কিন্তু কন্টকময় না। নরমাল এজিং তো নরমাল এজিং, মানুষের তো জন্ম হবে, তার ম্যাচুরেশন হবে, তারপর তার এন্ডিং আসবে, ইটস নরমাল। কিন্তু এই লাইফ টাইমের মধ্যে কিছু কিছু স্পেশাল অ্যাবনর্মাল কন্ডিশনের জন্য মানে জেরিয়াট্রিক লাইফটা তখন কি হয়, কষ্টকর হয়। সো ওই বিষয়গুলো আমরা পড়বো, কিন্তু নরমাল এজিংও আমরা আম, পড়বো ইনশাআল্লাহ। এরপরে আছে কার্ডিওভাস্কুলার, নিউরোলজিক্যাল, রেসপিরেটরি এন্ড মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার, যেখানে আমরা কমন কিছু কন্ডিশন পড়বো, যেমন স্ট্রোক, কার্ডিয়াক কন্ডিশন, পার্কিনসনিজম, অস্টিওআর্থ্রাইটিস অফ ডিফারেন্ট জয়েন্ট। এরপরে আমরা রিপ্লেসমেন্ট পড়বো, ডিজেনারেটিভ স্পাইনাল কিছু কন্ডিশন পড়বো, অস্টিওপোরোসিস সম্পর্কে পড়বো, ফল অ্যাসোসিয়েটেড কিছু ডিসঅর্ডার পড়বো, ম্যালনিউট্রিশন পড়বো, ডিপ্রেশন পড়বো, মেইনলি এগুলোকে কিভাবে আমরা ট্রিট করবো সেই জিনিসগুলো আমরা পড়বো। So, এই 5টা কোর এরিয়া আসলে অ্যাকর্ডিং টু লিটারেচার এই 5টা কোর এরিয়াই হচ্ছে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন বা জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপির আওতাধীন। তাহলে এখন আমরা দেখে নিই যে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি কি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম জেরিয়াট্রিক বা জেরিয়াট্রিক, এরপর হচ্ছে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি। তো এটা তো আসলে সেলফ এক্সপ্লেনেটরি, নাম দেখেই বোঝা যাচ্ছে, তাই না? নাম নাম শুনেই বোঝা যাচ্ছে যে বিষয়টা কি আসলে। তো তারপর আমরা একটু দেখে নিই, ইটস আ স্পেশাল ব্রাঞ্চ অফ ফিজিওথেরাপি। সো নাও এখন সেটাকে কি হচ্ছে, এখন যেটা একটু পেরিফেরালাইজ হচ্ছে। আগে যেটা ছিল জেরিয়াট্রিক হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ মেডিসিন, আর এখানে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি হচ্ছে ইটস আ স্পেশাল ব্রাঞ্চ অফ ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপির মধ্যে অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে দিস ইজ আ স্পেশাল ব্রাঞ্চ, যেখানে থেরাপিস্ট ইউজুয়ালি প্রোভাইড থেরাপিউটিক ইন্টারভেনশন টু দ্য ওল্ডার অ্যাডাল্ট, ঠিক আছে?
যারা ওল্ডার অ্যাডাল্ট তাদেরকে থেরাপিউটিক ইন্টারভেনশন দেওয়া হয়। আর এটার সাথে এটা ওই 1989 সালে প্রথম এই জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি খুব বেশি আগের না, খেয়াল করো, 1989 খুব বেশি আগে না। এটা একটা স্পেশাল মেডিকেল স্পেশালিটি ফিজিওথেরাপিতে একটা স্পেশাল মেডিকেল স্পেশালিটি উইং হিসেবে স্পেশাল উইং হিসেবে আবির্ভাব হয় খুব বেশি আগে না, 1989 সাল। তো মোটামুটি এটা একটা নিউ এরিয়া। তারপরেও এই যে যদিও নিউ, এর মধ্যে অনেক কাজ হয়েছে, অনেক গবেষণা হয়েছে। আসলে তোমরা যখন মাস্টার্সে যাবা, মাস্টার্সে তোমাদের একটা ইলেকটিভ সাবজেক্ট আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। বিষয়টা আমি পড়াই, আমি নিজে পড়তে গিয়েও আমি অনেক ইন্টারেস্ট পাই। অনেক হিউজ তথ্য ভান্ডার আছে যেখান থেকে আসলে আমরা অনেক কিছুই জানতে পারবো। গদবাঁধা যে জেরিয়াট্রিক যে চিকিৎসা আমরা দিয়ে থাকি তার বাইরে কিছু বিষয় থাকে। তো সেটা আম যদি ফিজিওথেরাপিতে মাস্টার্স করো তোমরা, সেটা হোক হোম অথবা অ্যাব্রড যেকোনো জায়গায়, ওখানে দেখবা যে তোমাদের একটা মডিউল ডেফিনেটলি থাকবে, সেটা হচ্ছে যে জেরিয়াট্রিক বা ফিজিওথেরাপি ইন এলডারলি, এরকম কিছু। সো তখন তোমরা আরো ডিটেইল জানতে পারবা। এই জেরিয়াট্রিক ফিজিওথেরাপির এইম কি, ইউজুয়াল এইম কি, কি এইম নিয়ে কাজ করে? ফিজিক্যাল থেরাপি ইন্টারভেনশন ক্যান প্রিভেন্ট লাইফ লং ডিসএবিলিটি। এখানে জেরিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিস্টরা বা জেরিয়াট্রিক ফিজিওথেরাপির এইম হচ্ছে যে এই যে লাইফ লং ডিসএবিলিটি, আমরা জানি কিছু কিছু বিষয় অবশ্যম্ভাবী, হ্যাঁ, যে নর্মাল যে এজিং প্রসেস সেটা আসবে, তাই না? যেমন চুল সাদা হয়ে যাবে, হ্যাঁ, স্কিন কুচকে যাবে, এগুলো হচ্ছে অবশ্যম্ভাবী, এগুলো নো ওয়ান ক্যান স্কিপ, নো ওয়ান ক্যান ইগনোর দিস। এগুলো আসবে, কিন্তু সেগুলো যাতে আমার লাইফের উপরে খুব বেশি নেগেটিভ প্রভাব না ফেলে সেই বিষয়ে কাজ করার দায়িত্বই হচ্ছে আমাদের। এখানে কিন্তু কখনোই বলা হয় না যে ফিজিওথেরাপির এইম হচ্ছে টু প্রিভেন্ট এইজিং প্রসেস, to minimize aging process or to minimize the pace of aging process or to stop the aging process. আমরা কখনোই সেটা বলি না, because this is not a realistic aim. We cannot do this, right? No one can do this. So এটা আমরা মেনেই নিয়েছি যে বয়সের সাথে সাথে মানুষের কিছু পরিবর্তন আসবে, কিছু ইউজুয়াল পরিবর্তন আসবে, কিন্তু ফিজিওথেরাপি ক্যান প্রিভেন্ট দ্য লাইফ লং ডিসএবিলিটি, restore the person's level of functioning to its highest level as much as possible. So কারো যদি লাইফ লং ডিসএবিলিটি যদি প্রিভেনশন করা যায়, মানে ডিসএবিলিটির মাত্রা যদি কমায় নিয়ে আসা যায়, কিংবা এমন এমন কোনো কিছু করা যায় যেখানে তার সে অ্যাটলিস্ট সে বয়স হলেও তার ডিসএবিলিটি আসবে না, সে মোটামুটি অ্যাক্টিভ অবস্থায় এন্টায়ার লাইফ মৃত্যুর আগ পর্যন্ত সে চলতে পারবে, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা মানে আসলে যাদের ফ্যামিলিতে একজন ডিপেন্ডেন্ট জেরিয়াট্রিক কেস আছে তারা ছাড়া আর কেউ বুঝবে না, কিংবা ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা নিজে যিনি অন্যের উপরে নির্ভরশীল, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থসামাজিক ভাবে যারা নির্ভরশীল, তারা এই কষ্ট মানে তাদের কষ্ট তারা ছাড়া আর কেউ বুঝবে না। সো ফিজিওথেরাপির কিন্তু একটা হিউজ রোল, যেখানে আমরা আসলে এই লাইফ লং ডিসএবিলিটি গুলোকে প্রিভেনশনের জন্য আমরা কাজ করে যাব, এবং তার যে পার্সোনাল, তার যে ইন্ডিভিজুয়াল, যে পার্সন টু পার্সন, তার যে ইন্ডিভিজুয়াল লেভেল অফ ফাংশন, সেটাকে যতটুকু সম্ভব রেস্টোর করা যায়, যতটুকু সম্ভব হাইয়েস্ট লেভেল, so that he or she become active in his or her entire life, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ এইজিং। হ্যাঁ, এটা একটা টার্ম, এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ইনশাআল্লাহ আমরা পড়বো ভেতরে, অ্যাক্টিভ এইজিং। আচ্ছা, আমরা এই ফিজিক্যাল থেরাপি কি কি ফর্মে দিয়ে থাকি? এখানে আমরা মূলত তিনটা ফর্ম, এই তিনটা ফর্মে আমরা আসলে ফিজিক্যাল থেরাপি প্রোভাইড করে থাকি। প্রথম ফর্ম হচ্ছে এক্সারসাইজ এবং ইলেকট্রিক্যাল মডালিটিস, যেটা আমরা সব ক্ষেত্রেই ইউজ করি। ম্যানুয়াল থেরাপি, অন্যান্য ক্ষেত্রেও আমরা ম্যানুয়াল থেরাপি ইউজ করি, এর ক্ষেত্রেও আমরা ম্যানুয়াল ইউজ করব। পরে আমরা হচ্ছে পেশেন্ট এডুকেশন। এই পেশেন্ট এডুকেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই যে আমি বলেছি না যে আমরা শুধুমাত্র এখন আমাদের প্র্যাকটিস কিন্তু আমরা মডার্ন দিকে যাচ্ছি, প্রত্যেকেই তো মডার্ন হতে চায়, তাই না?
ফ্যাশন আমরা যদি ফ্যাশনের কথা বলি, আমরা গত বছরের যে ফ্যাশন ছিল সেটাকে আমরা এই বছর চেষ্টা করি এভয়েড করার জন্য। এই বছরের নতুন যে ট্রেন্ড গুলো আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, অনেক সময় যারা আমার মতো বয়সী তারাও অনেক সময় ফ্যাশন সচেতন হয়। সো দেখা যায় যে আমরা কিন্তু নতুন, নতুন জিনিসের প্রতি আমাদের আগ্রহ, ইমপ্রুভড আম আ আ আ জিনিসের প্রতি আমাদের কিন্তু সবসময় আগ্রহ। সো আমরা কিন্তু আমাদের এই ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট প্রসেস থেকে আমরাও বের হয়ে আসতে চাচ্ছি। সো আমরা আমাদের এই যে ট্রিটমেন্ট যে ফর্মের মধ্যে আমরা এডুকেশনকে এড করে নিয়েছি অ্যাজ এ ম্যান্ডেটরি। হ্যাঁ? তুমি শুধুমাত্র পেশেন্টকে ট্রিটমেন্ট দিলেই হবে না। তাকে কিন্তু তার হেলথ এডুকেশন দিতে হবে। একসময় ছিল যে হেলথ এডুকেটর যেমন ধরো নার্স, তারা হয়তোবা হেলথ এডুকেশন দিবে। কিন্তু না, এখন প্রত্যেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপের মধ্যে যারা আছে। যেমন ইঞ্জিনিয়াররা কি করে? জেরিয়াট্রিক কেসের জন্য যদি কোন স্পেশাল মডালিটিস লাগে, যদি কোন স্পেশাল ইকুইপমেন্ট লাগে সেটা তারা তৈরি করবে। শুধু তৈরি করে তাকে ধরায় দিবে? না। সেটার জন্য একটা ম্যানুয়াল তৈরি করবে, এটাকে ডেসক্রাইব করবে, সেটা সম্পর্কে এডুকেট করবে। হ্যাঁ, ফিজিওথেরাপিস্ট সে কি করবে? সে ফিজিওথেরাপির যেকোনো একটা এক্সারসাইজ বা যেকোনো একটা ইন্টারভেনশন সে কি করবে? সে প্রোভাইড করবে। এট দ্য সেম টাইম সে সে কি করবে? সেটাকে এডুকেট করবে, তাই না? সো দ্যাট পেশেন্ট সে সারাদিন আ আ দিনের একটা নির্দিষ্ট সময়ে সে বিষয়গুলোকে কন্টিনিউ করবে। তাই না? আমরা তো এডুকেট করি, তাই না? সো এটা আসলে এটার মধ্যে ইনক্লুডেড। এই ৩ টা ফর্ম সম্পর্কে কি একটু ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ম্যাম। এটা আমরা অন্যদের ক্ষেত্রেও করি, কিন্তু এটা আমরা আলাদাভাবে জিনিসটাকে চিন্তা করব, মাথায় রেখে আমরা আম সেটাতে আলোচনা করব। এখন এখানে দেখি আমরা যে আসলে এক্সারসাইজ আ এক্সারসাইজ আমরা সাধারণত কি ধরনের কমন এক্সারসাইজ গুলো আসলে জেরিয়াট্রিক কেসদের সাথে জন্য আমরা এপ্লাই করে থাকি। আমরা এক্সারসাইজ সবাই জানি যে এক্সারসাইজ আসলে কি? এক্সারসাইজ আসলে নরমাল কোনো এক্টিভিটিস না। আমরা ইউজুয়ালি যেটা করি যে ঘুম থেকে উঠলাম, টয়লেটে গেলাম, ফ্রেশ হলাম, তারপর টয়লেট থেকে ফিরে আসলাম। তারপরে একটু রান্না-বান্না করলাম, খাওয়া-দাওয়া করলাম। তারপর ড্রেস আপ করলাম, অফিসে চলে গেলাম, অফিস এক্টিভিটিস করলাম। এই যে ডেইলি যে দৈনন্দিন যে এক্টিভিটিস গুলোর জন্য আমরা যতটুকু ফিজিক্যাল ওয়ার্ক করি, দিস ইস নট এক্সারসাইজ। This will not be considered as exercise. Exercise is something extra, something beyond the usual physical activity. So exercise যখন আমরা চিন্তা করব, তখন আমরা তার যে usual activities আছে তার চেয়ে বেশি কিছু করার চিন্তা করব। এখানে এক্সারসাইজ এর কথা লেখা হয়েছে, যাই হোক তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, exercise in relation to geriatric therapy might include activities such as stretching, walking, weightlifting, aquatic therapy, and specific exercise that are geared toward particular injury or limitation. So মূলত এই জিনিসগুলো আসলে আমরা করি, সবার ক্ষেত্রেই করি। জেরিয়াট্রিক এর ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সারসাইজ গুলো করব। Physical therapists work with the person, teaching them to exercise on their own, so they may continue their exercise program at home. যেটা আমি একটু আগে বলেছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয় ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে গ্রুপ ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি বা গ্রুপ ইন্টারভেনশন। It's a form of exercise or a form of intervention which is the core of the geriatric exercise or geriatric intervention. So আমরা অনেক গ্রুপ মানে যত জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন প্ল্যানিং দেখবা সবগুলোতে গ্রুপ ওয়াইজ যে এক্সারসাইজ প্ল্যানিং গুলো বেশি করা হয়, গ্রুপ থেরাপি। সো এখানে গ্রুপ থেরাপিটা উল্লেখ করতে হবে, এটা আমি এখানে মিস হয়ে গেছে। তো আমি এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করে তারপর তোমাদেরকে নোটটা দিব ইনশাআল্লাহ। এরপরে ম্যানুয়াল থেরাপি। কমন ম্যানুয়াল থেরাপি কি কি বলো তো? এটা ইউজ করে থাকি। কমন কিছু ম্যানুয়াল থেরাপি বলতে পারবা? জি ম্যাম, কোশ্চেনটা বুঝি নাই। ম্যানুয়াল থেরাপির কিছু ফর্ম বলো তো, কমনলি যেটা আমরা ব্যবহার করি। ম্যাম, মোবিলাইজেশন, ম্যানিপুলেশন, রাইট, ম্যানিপুলেশন, জিটিএফএম, জিটিএফএম। রাইট। এই ধরনের ম্যানুয়াল থেরাপি গুলো আমরা প্রয়োজনে আমরা জিরিয়াট্রিক কেসের ক্ষেত্রে ইউজ করব। এডুকেশন করব আমরা। আমি বলেছি যে এডুকেশন খুব ইম্পর্টেন্ট।
um, to the success and effectiveness of geriatric physical therapy, people are taught the way of performing daily tasks safely. এখানে দেখো যে সে ডেইলি টাস্ক করে যাচ্ছে, কিন্তু এই ডেইলি টাস্ক যাতে সে সেফলি করতে পারে সেটাকে এডুকেট করার দায়িত্ব কিন্তু আমাদের। সো এডুকেশন মানে হচ্ছে তার সাথে বসে বসে বক বক করা, তাকে মুখে বোঝানো, বিষয়টা কিন্তু তা না। এডুকেশন হচ্ছে হেলথ এডুকেশন। এর মধ্যে যে তার যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে প্র্যাকটিক্যালি ফেস করা এবং সেই প্র্যাকটিক্যালি সেই ডেইলি টাস্কটা যাতে সেফলি করতে পারে। অনেক সময় আমরা দেখা যায় যে এই জেরিয়াট্রিক টিম পেশেন্টের বাসায় যায়। উন্নত বিশ্বে এই কাজগুলো হয়। যেমন সব জেরিয়াট্রিক কেস সেন্টারে আসে না বা ক্লিনিকে আসে না। গ্রুপ অফ মেডিকেল প্রফেশনাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, থেরাপিস্ট সবাই তার বাসায় যায়, গিয়ে অ্যাসেসমেন্ট করে তারপরে তার জন্য ট্রিটমেন্ট তৈরি করে। সো সে যে ডেইলি অ্যাক্টিভিটিস করছে সেগুলো সে কিভাবে সেফলি করতে পারে সেই সম্পর্কে আমরা হেলথ এডুকেশন দিব। ফিজিক্যাল থেরাপিস্ট অলসো টিচ পিপল হাউ টু ইউজ দ্য অ্যাসিস্টিভ ডিভাইস। এখন অ্যাসিস্টিভ ডিভাইস দিয়ে ছেড়ে দিলে হবে না, তাদেরকে সেটা সম্পর্কে এডুকেট করতে হবে। Older adult can utilize physical therapy as a means of regaining their independence. Physical therapy can do counseling to the to feel better as well as to enjoy a higher quality of life. ঠিক আছে? তো ফিজিক্যাল থেরাপিস্ট অবশ্যই কাউন্সেলিং করবে, এটাও এডুকেশনের অন্তর্ভুক্ত। সে তার কোয়ালিটি অফ লাইফ কিভাবে বেটার করতে পারে, তার যে ফিজিক্যাল বিষয়ের পাশাপাশি মেন্টাল যে বিষয়গুলো আছে, এখানে আরো কিছু বিষয় আছে যেমন নিউট্রিশনাল এডুকেশন। হ্যাঁ, তো মোটামুটি নিউট্রিশনাল এডুকেশন আসলে আমরা করি না খুব বেশি, খুব সুপারফিশিয়াল জিনিস যেটা আমরা জানি, কিন্তু নিউট্রিশনের জন্য আলাদা স্পেশাল যদি প্রফেশনাল অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে ইটস বেটার যে প্রফেশনাল যিনি আছেন তিনি সেটাকে অ্যাডভাইস করবেন। আর কোনো কারণে যদি এমন হয় সিচুয়েশন এমন হোক যে সে কোনো আলাদাভাবে নিউট্রিশন যে বিদ বা নিউট্রিশনিস্ট যাদেরকে এক্সেস করতে পারবে না, সেটা আমাদের বেসিক নলেজ যতটুকু, বেসিক এডুকেশন অ্যালাউ করবে, অ্যাডভান্স এডুকেশন না। হ্যাঁ, যেটা আসলে ফেটাল হতে পারে। আমরা যদি না জানি সেক্ষেত্রে না করাই ভালো। যদি আমরা জানি সেক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের অ্যাবনর্মাল নিউট্রিশনাল সিচুয়েশন দেখি, আমরা চাইলে আমরা নিউট্রিশন সম্পর্কেও তাদেরকে এডুকেট করতে পারি। তবে আমাদের এডুকেশনের এই ৩টা-৪টাই মূল এরিয়া। এখানে জেরিয়াট্রিক হ্যাঁ, বলো। আচ্ছা, আমি ২ মিনিটে শেষ করে দিচ্ছি। ২ মিনিট। এখানে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন এর একটা সংজ্ঞা আছে WHO যেটাকে প্রোভাইড করেছে, এটা তোমরা একটু পড়বা, পরে যদি না বুঝো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে? আর এখানে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন রিলেটেড কিছু সার্ভিস আছে এবং এর করেসপন্ডিং যে প্রফেশনাল আছে যেমন ফিজিয়াট্রি, হ্যাঁ, এর জন্য আছে রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, যেটা ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। এগুলো হচ্ছে সার্ভিস, বাম পাশের গুলো হচ্ছে সার্ভিস, ডান পাশের গুলো হচ্ছে কি রেসপন্সিবল আর করেসপন্ডিং প্রফেশনালস। আর এখানে কমন কিছু কন্ডিশন আমি এখানে লিস্ট করেছি, এটা তোমরা একটু দেখে নিও। এই যে কন্ডিশন গুলোকে আমরা আবার এখানে হাইলাইট করে দিয়েছি। এই কন্ডিশন গুলো তো আমরা পড়বো, এর সাথে আমরা আরো কন্ডিশন প্রয়োজনে পড়বো। আমি আশা করি তোমাদের সাথে আমার এই জার্নিটা ভালো হবে, তোমরা এনজয় করবে এবং অনেক কিছুই নতুন কিছু শেখার সুযোগ আছে। আসলে জেরিয়াট্রিক আসলে নিউ একটা এরিয়া, আমরা আগে দেখেছি কিন্তু আসলে আলাদাভাবে দেখি নাই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো। যদি কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে সরি। ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। শুড আই লিভ অর